তাহলে আগের দিন আমাদের এটাই ডিসকাশন চলছিল যে প্রিমিয়াম ফর গুডউইল, যেটা একটা নতুন পার্টনার নিয়ে আসে কিসের জন্য, যে সমস্ত ওল্ড পার্টনার্সরা রয়েছে যারা নতুন পার্টনার আসার জন্য নিজের শেয়ারটাকে স্যাক্রিফাইস করে, তাদেরকে কম্পেনসেট করার জন্য নিউ পার্টনার যেটা নিয়ে আসে, যেটাকে বলা হয় প্রিমিয়াম ফর গুডউইল। কালকে দেখেছিলাম তিনটে সিচুয়েশন। একটা হচ্ছে ব্রড দ্য অ্যামাউন্ট, অর্থাৎ আজকে যদি আমি এটা একটুখানি ধরি এরকম গল্পের মাধ্যমে, যে যদি বিজনেসটা হয় সায়ন্তনী আর ঐন্দ্রিলার, সেই বিজনেসের মধ্যে যদি সিঞ্জিনি ঢোকে তাহলে তাকে 30,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল হিসেবে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এই যে প্রিমিয়াম ফর গুডউইল 30,000, ফার্স্ট একটা হতে পারে কেউ পুরো টাকাটা নিয়ে আসছে, খুব ভালো কথা। যদি নিয়ে আসে তাহলে সেই টাকাটা স্যাক্রিফাইসিং রেশিওতে ওল্ড পার্টনার্সদের মধ্যে ভাগ হয়ে যাবে, যেটা ঐন্দ্রিলার প্রবলেম হবে জিনিসটা বুঝতে, কিন্তু আমরা কিন্তু বুঝেছিলাম আগের দিন। হ্যাঁ, যেই টাকাটা নিয়ে আসবে সিঞ্জিনি অর্থাৎ নিউ পার্টনার প্রিমিয়াম ফর গুডউইল বাবদ, সেইটা স্যাক্রিফাইসিং রেশিওতে, মানে যে যতটা ছাড়বে সে ততটাই পাবে। তার মানে স্যাক্রিফাইসিং রেশিওতে সেই প্রিমিয়াম ফর গুডউইলটা ওল্ড পার্টনার্সরা পেয়ে যাবে, যে যতটা ছাড়বে সেই রেশিও, দ্যাট ইজ স্যাক্রিফাইসিং রেশিও। আরেকটা হতে পারে, সেটা হচ্ছে পার্টলি ব্রট বা আনএবল টু ব্রট, অর্থাৎ এই যে 30,000 টাকা যেটা আনার কথা ছিল সিঞ্জিনে প্রিমিয়াম ফর গুডউইল বাবদ, এই টাকাটা যদি সিঞ্জিনি আনতে না পারতো তখন কি হতো? সায়ন, তখন কি হতো? আজকে এই যে দুটো ওল্ড পার্টনার্স, এই দুটো ওল্ড পার্টনার্স কি সিঞ্জিনিকে বলতে, ঠিক আছে যেহেতু তোর টাকা নেই তুই প্রিমিয়াম ফর গুডউইলটা আনতে পারছিস না, ঠিক আছে দিতে হবে না, এটা বলতে কখনো? একদম ঠিক। আজকে সায়ন্তনী যেটা বললো যে মানে ওর কথাটা মানে এটা বোঝায় যে ছাড়বো না, কোনো না কোনো জায়গার থেকে নিয়ে নেব আমরা। সায়ন্তনী যেটা বললো ও একটা এক্সাম্পল দিয়ে বলেছে, আমি এক্সাম্পলটা সরিয়ে দিলাম, আমি বেসিক কনসেপ্টটা এলাম, যে তার মানে সায়ন্তনীর অ্যান্সারটা হচ্ছে একদম পারফেক্টলি রাইট, কি যে নতুন পার্টনার আসছে সে যদি প্রিমিয়াম ফর গুডউইল বাবদ টাকাটা আনতে না পারে, তাহলে ওল্ড পার্টনার্সরা বলবে টাকা তো আমরা নিয়েই ছাড়বো, যেহেতু আমরা স্যাক্রিফাইস করেছি, টাকা আনবি হয় সেই টাকা ভাগ করে নেব, যদি টাকা না আনিস তাহলে এই নতুন ফার্মে যে তুই ক্যাপিটালটা নিয়ে এসছিস না, ওই ক্যাপিটালের মধ্যে থেকে আমরা আমাদের ভাগটা বার করে নিয়ে নেব। এইটাই সায়ন্তনী বলতে চাইলো, আর এইটাই 100% ট্রু। তার মানে এই ব্যাপারটা বুঝে নিলাম যে যদি পার্টলি ব্রট হয়, এবার এই জিনিসটাকে ডিসকাস করি। ধর যদি আনতেই না পারে, 30,000 টাকা আনার কথা ছিল, সায়ন্তনী এনেছে 1 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকার যে ক্যাপিটাল ছিল সেই 1 লাখ টাকার মধ্যে 30,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল বাবদ পুরনো যে সমস্ত পার্টনাররা ছিলেন কেটে নিয়ে নেবে, তাহলে ওর ক্যাপিটাল অ্যাকাউন্টে কত পড়ে থাকবে? 70,000। ঠিক আছে, আর যদি ধর পার্টলি আনে, তার মানে 1 লাখ টাকা ক্যাপিটাল বাবদ আর 30,000 টাকা যে প্রিমিয়াম ফর গুডউইল বাবদ আনার কথা ছিল তার মধ্যে শুধুমাত্র 15,000 টাকাটা নিয়ে আসতে পেরেছে, তাহলে 15,000 টাকাটা ভাগ করবি, আর ওইখান থেকে 1 লাখের মধ্যে 15,000 টাকা নিয়ে নিবি, 15,000 টাকা নিয়ে ভাগ করে নিবি, নর্মাল জিনিস। কেউ তো কারো স্বার্থ তো ছাড়ে না, তো তোরা ছাড়বি কোথা দিয়ে? তোরা তো সবাই টাকা লাগিয়েছিস বিজনেস করে প্রফিট আর্ন করার জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এই হচ্ছে কি ব্যাপার, ও তো সিম্পল জিনিস। ঠিক আছে, এইবার আমরা অঙ্ক করার সময় কিছু কিছু টার্মস পাবো, যে টার্মসের মানেটা আমাদেরকে প্রথমে প্র্যাকটিক্যালি বুঝতে হবে। প্রথম যে টার্মসটা আছে সেটা হচ্ছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। কি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড? এটা কি জিনিস? এইটা হচ্ছে কি একটা এমপ্লয়ীদের ফিউচার সিকিউর করার জন্য গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ, যেখানে এমপ্লয়ি আর এমপ্লয়ার দুজনেরই কন্ট্রিবিউশনস থাকে। মানে এটা কি? এখানে কার বাবা জব করে? জব করে হচ্ছে অদ্রিতার বাবা। ঠিক আছে, এইবার দেখ
অদ্রিতার যে বাবা রয়েছেন, দেখ আপ টু 60 ইয়ার পর্যন্ত ওনার সেই স্ট্রেন থাকবে যে উনি ডেলি বেসিসে কাজে যেতে পারবেন এবং সেখান থেকে স্যালারি আর্ন করতে পারবেন এবং সেখান থেকে ওনার ফ্যামিলিটাকে উনি চালাতে পারবেন। কিন্তু 60 ইয়ার্সের পর পসিবল কাজে যাওয়া করা সেরকম প্রোডাক্টিভিটির সাথে সম্ভব না। তো এই কারণে 60 ইয়ার্সের পর রিটায়ারমেন্ট দিয়ে দেয় বা অনেকে যদি প্রাইভেটে থাকে সে উনি কাজ ছেড়ে দেন। এবার তো অদ্রিতার বাবা যখন 60 ইয়ার্সে কাজটা ছেড়ে দেবেন, তারপরেও তো ওনার যে জীবনযাত্রা সেই জীবনযাত্রাকে তো চালাতে হবে এবং সেটা চালাতে গেলে কি দরকার? খরচ হবে, সংসার খরচ আছে, এটা ওটা কিনতে হবে। তাহলে আজকে কাজ করছেন উনি স্যালারি পাচ্ছেন, কিন্তু পরবর্তীকালে যখন আফটার 60 তখন উনি কাজ করবেন না, স্যালারিও পাবেন না, কিন্তু তখনও ওনার খরচ থাকবে। তাহলে সেই সময়ের যে খরচটা যদি এখন উনি সিকিওর না করেন তাহলে পরে গিয়ে চালাবেন কীভাবে? কথাটা বুঝতে পারলি? তাহলে ভবিষ্যৎটাকে সিকিওর করার দরকার আছে। তাই গভর্নমেন্ট কি করেছে? গভর্নমেন্ট এই কনসেপ্টটাকে নিয়ে এসছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। গভর্নমেন্ট বলছে যে যেই এমপ্লয়ি পার্মানেন্ট হয়ে যাচ্ছে কোনো একটা কাজে, দেখবি একটু শুনতে পাবি যে নতুন কেউ কাজ পেয়েছে, দেখবি তোদের মা বাবারা জিজ্ঞাসা করে কিরে পার্মানেন্ট হয়েছিস নাকি এখনো টেম্পোরারি আছে, কোশ্চেন করে না? তার মানে টেম্পোরারি মানে হচ্ছে কাজ করবে, হাতে টাকা ধরিয়ে দেবে, চলে যাও। যেই পার্মানেন্ট হবে তখন কিন্তু হাতে আর টাকা ধরাবে না, তখন দেখবি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। ঠিক আছে? কারণ পার্মানেন্ট হলে না অনেক আরও কিছু এক্সট্রা বেনিফিট সে কোম্পানির দিক দিয়ে পায়। সেই আরও অনেক এক্সট্রা বেনিফিটের মধ্যে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড একটা। এটা কি হয়? এইটাই হয় যে অদ্রিতার বাবার নামে একখানা অ্যাকাউন্ট সরকারের ঘরে এবং খোলা হয়, এরকম একটা অ্যাকাউন্ট। ঠিক, এই অ্যাকাউন্টে কি করে, অদ্রিতার বাবা যে প্রত্যেক মাসে মাসে স্যালারি পায়, সেই স্যালারির একটা পার্ট এইখানে এমপ্লয়ার কেটে ডিপোজিট করে, এইখানে ডিপোজিট করে। ঠিক একইভাবে এটা হচ্ছে এমপ্লয়ি, আরেকটা হচ্ছে এমপ্লয়ার যে ওনার, ভালো মতন বুঝবে এগুলো। এমপ্লয়ারও কী করে, সেম একটা পার্ট এখানে ডিপোজিট করে। তার মানে প্রত্যেক মাসে এই যে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড রয়েছে এখানে দুজনের দিক দিয়ে টাকা ডিপোজিট হয়, শুধু কার বেনিফিটের জন্য? এমপ্লয়ির বেনিফিটের জন্য। অর্থাৎ যখন নাকি ওনার 60 ইয়ার্স এজ হয়ে যাবে, রিটায়ারমেন্ট হয়ে যাবে, তখন যেন এই ফান্ডের টাকাটা উনি পেয়ে উনি কাজে লাগিয়ে নিজের জীবনটাকে চালাতে পারে। এই কারণে শুনবি মেয়ে বিয়ে দেওয়ার জন্য প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলেছেন, বা কোনো একটা ট্রিটমেন্ট করানোর জন্য টাকা তুলেছেন প্রভিডেন্ট ফান্ড থেকে, শুনতে পাবি এই ধরনের জিনিসগুলো। যদি তোরা এই সমাজে বা পৃথিবীতে চোখ কান খোলা রাখিস তাহলে কমার্সের প্রত্যেকটা টার্ম তোরা কোনো না কোনো একটা জায়গাতে ঠিক শুনবি। ঠিক আছে? আমার এখানে কাজ একটাই, সেই টার্মসগুলোর সাথে এখানে জিনিসগুলোকে তোকে লিঙ্ক করিয়ে দেওয়া, কারণ তোরা সমস্ত কিছুই জানিস। তাহলে এই যে ফান্ডটা তৈরি করা হয় এটাকেই বলা হয় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার এইটা তো এমপ্লয়ার, আজকে যেই টাকাটা ওনাকে ডিপোজিট করতে হবে বা এমপ্লয়েড স্যালারি থেকে ডিডাক্ট করে নিজের কাছে রাখছে, যেটা ওনার টাকা নয় সেটা এই ফান্ডে দিতে হবে সরকারের কাছে, যেটা মেনটেন হয়, এটা তো গভর্নমেন্টের কাছে মেনটেন হয়, তো এইখানে জমা দিতে হবে। তাহলে যেই টাকাটা আপাতত এমপ্লয়ির কাছ থেকে কেটে এমপ্লয়ারের কাছে আছে, সেই টাকাটা এমপ্লয়ারের দিক দিয়ে কি লায়াবিলিটি। এই কারণে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড এটা লায়াবিলিটি সাইডে পাবি একটা ফার্মের বা একটা কোম্পানির। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড এটা হচ্ছে গিয়ে একটা ফার্মের পয়েন্ট অফ ভিউতে অ্যাকচুয়াল লায়াবিলিটি। কেন? একটা জায়গায় গুগলি খাওয়ার মতো। এই ফান্ড ওয়ার্ডটা কিছু কিছু সময় আমরা ফান্ড ওয়ার্ডটা পাবো যেখান থেকে বোঝানো হবে যে টাকাটা আলাদাভাবে রাখা আছে, যেটাকে কোনো একটা পার্টিকুলার লায়াবিলিটির জন্য নয়, অর্থাৎ সেটাকে পার্টনারদের মধ্যে ভাগাভাগি অনায়াসে করা যায়। ওইখানেও ফান্ড থাকে, এইখানেও ফান্ড থাকে।
তো এইটার মানেটা যদি আমি না বুঝে আমি ভুল করে কি করে ফেলবো বলতো, এইটাকেও পার্টনার্সদের মধ্যে ভাগ করে দেবো। অর্থাৎ যেরকমভাবে জেনারেল রিজার্ভ তৈরি করা ছিল, ওটাকে যেরকমভাবে যেমন জেনারেল ফান্ড এরকম একটা পাবি, তো ওইখানেও জেনারেল ফান্ড, এখানেও ফান্ড। তো ওই জেনারেল ফান্ডটাকে যদি তুই পার্টনার্সের মধ্যে ভাগ করে দিস, মনে হবে জানে এটাও তো ফান্ড আছে, তাহলে এটাকেও ভাগ করে দিই। কিন্তু এটাকে আর ভাগ করা যাবে না, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়াল লাইবিলিটি, এটা এমপ্লয়ীদের জন্যে, এমপ্লয়ীদের কাছে এটা মেনটেন হয়। তাই এটা কিন্তু কখনোই ভাববি না যে এইটা যে সমস্ত পুরনো পার্টনার্সরা রয়েছে তাদের মধ্যে ভাগ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, এটা ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডেই থেকে যাবে। ঠিক, এইবার আরেকটা জিনিস আমরা শিখব, সেটা হচ্ছে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড। ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড, এই ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ডের মানে কি? যদি এটার আমি ওয়ার্ডসগুলোকে অ্যানালাইসিস করি, ওয়ার্কম্যান মানে কি? কর্মচারী। কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ। ফান্ড মানে হচ্ছে কি একটা ফান্ড মেনটেন করা। ঠিক আছে, তার মানে কর্মচারীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য যে ফান্ড, সেটাকে বলা হবে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড। এবার একটা গল্পের মাধ্যমে জিনিসটাকে বুঝি। ধরো আজকে যদি আমি একটা কোম্পানি ধরি, স্যান্তনিয়ান কোম্পানি, এবার সেই কোম্পানির মধ্যে 1000 জন এমপ্লয়িজ আছে, 1000। এবার যেই ধরনের কাজ হয়, ধর ঢালাই কারখানায়, তাহলে আজকে ওই ধরনের কাজ করতে গিয়ে মাঝে মধ্যেই অ্যাক্সিডেন্ট হতেই পারে, স্বাভাবিক এটা। এবারে এই যে অ্যাক্সিডেন্টসগুলো হবে, তাদেরকে তো ক্ষতিপূরণ দিতে হবে। ধর কারোর একটা হাত কিছু হয়ে গেল, কারোর একটা পা কিছু হয়ে গেল, তো সেই জায়গায় যদি স্যান্তনিয়ান কোম্পানি তাদেরকে ক্ষতিপূরণ না দেয়, ট্রেড ইউনিয়ন স্ট্রাইক করে করে তোর বিজনেসই বন্ধ করে দেবে, ঠিক না? সেই কারণে স্যান্তনিয়ান কোম্পানি কি করলো, ভাবলো, যেটা স্বাভাবিক, যে কারোর যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়াটা আমার জন্য বাধ্যতামূলক, তাই আমি দেব। কিন্তু এইবার সায়ন্তনী ভাবছে যে যখন ঘটনাটা ঘটবে দেখা যাবে, তখন আমি যেভাবে ওকে ম্যানেজ করে ক্ষতিপূরণটা দিয়ে দেবো। যদি সায়ন্তনী এরকম ভাবে না, ও মহা বিপদে পড়বে। কেন? যখন ঘটনাটা ঘটলো তখন দেখলো ট্রিটমেন্ট করার জন্য ক্ষতিপূরণ বাবদ ওকে দিতে হবে 10 লাখ টাকা। আগের থেকে তো ও প্রিপারেশনস করে রাখেনি, তাহলে এই 10 লাখ টাকাটা এবার ও যখন হঠাৎ করে দেওয়ার প্রয়োজন পড়বে, কোথা থেকে দেবে? ওর বিজনেসের যে ক্যাপিটাল, সেখান থেকে টাকা দিয়ে দিল 10 লাখ টাকা। তো এবারে যদি ক্যাপিটালের থেকে টাকা এরকমভাবে বেরোতে থাকে, বিজনেস করবে কীভাবে ও? ক্যাপিটাল তো কমে যেতে পারে। কথাটা বুঝতে পারলি দাদা? এই কারণে তখন তো আরেকটা বিপদ, মানে প্রথম কথা কম্পেনসেশন না দিলে বিপদ, আর কম্পেনসেশন যদি আগের থেকে প্রিপারেশনস না করে দেয়, দ্যাট ইজ ক্যাপিটাল থেকে যদি চলে যায়, যেটা বিজনেসের টাকা তার মধ্যে থেকে যদি চলে যায়, তাহলে তো আরেক বিপদ। বিজনেস করবে কোথা থেকে এবার? এই কারণে আগের থেকে স্যান্তনিয়ান কোম্পানি কি করবে, একটা ফান্ড মেনটেন করবে। প্রত্যেক বছর কিছু 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 করে টাকা ওখানে জমা রাখবে, যদি কখনো দুর্ঘটনা ঘটে সেই ফান্ডের থেকে সেই ক্ষতিপূরণটা দেওয়ার জন্যে সেই ফান্ডটাকেও ইউজ করবে। ঠিক আছে, এই চিন্তাভাবনা করে ফান্ডটাকেও মেনটেন করবে। এই ফান্ডটার নামই হচ্ছে গিয়ে কি, ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড। কথাটা বুঝতে পেরেছিস? ঠিক অতনু, বুঝতে পেরেছিস? এটাকে বলো ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড। ঠিক আছে, তো মোটামুটি এই দুটো জিনিস ছিল। এবার আমরা একটা অঙ্ক করব, করতে করতে যার নতুন কনসেপ্টসগুলো আসবে সেই কনসেপ্টসগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি দেখলাম? একটা দেখলাম যদি প্রিমিয়াম ফর গুডউইল পার্টলি আনে বা যদি নাই আনে, তাহলে কিভাবে পুরো ব্যাপারটা আমরা ট্রিট করব। আর সে ক্যাপিটাল থেকে আমরা নিয়ে নেবো, অর্থাৎ নেবে তো 100 বার। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমরা আজকে দেখলাম যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড আর হচ্ছে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড, এই দুটো ফান্ড কি ধরনের হয়, এই দুটো কিভাবে আমরা ট্রিট করব সেটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এবার আমরা একটা অঙ্ক স্টার্ট করব। 41 নাম্বার সামসটা এবার আমরা করছি। কি আছে দেখ, রাজেশ অ্যান্ড রবি আর পার্টনার শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 3:2। অর্থাৎ পুরনো যে সমস্ত পার্টনাররা ছিল তারা
যে প্রফিট অথবা লস হবে সেটা তাদের মধ্যে কোন রেশিওতে ভাগ করে নেবে? 3:2-তে। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 31 ডিসেম্বর 2015, তাদের ব্যালেন্স শিট যেটা দেওয়া হচ্ছে পুরনো, সেটা কবে দেওয়া হচ্ছে? 31 ডিসেম্বর 2015-এ। এইবার লাইবিলিটি অ্যাসেট দেওয়া আছে, লাইবিলিটি কত? ক্রেডিটার দেওয়া আছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড দেওয়া আছে, ক্যাপিটাল অর্থাৎ রাজেশের কত, রবির কত, ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ বা ফান্ড একই ব্যাপার এখানে, কন্টিনজেন্সি রিজার্ভ। এই আবার জিনিসটা কি? কন্টিনজেন্সি কথাটার মানে হচ্ছে পরবর্তীকালে কোনো একখানা ঘটনা হতেও পারে, না হতে পারে। যদি ঘটনাটা ঘটে তাহলে হতে পারে বিজনেসের দিক দিয়ে একটা ক্ষয়ক্ষতি অ্যারাইজ হতে পারে। তাহলে সেই যে ক্ষয়ক্ষতি অ্যারাইজ হবে, তাহলে সেইটা কোম্পানিকে পেমেন্ট করতে হবে, মেকআপ করতে হবে জিনিসটা। সেই কথাটা ভেবে যদি এখনই কোম্পানি একটা টাকা না গুছিয়ে রাখে, তাহলে পরবর্তীকালে যে ক্ষয়ক্ষতিটা অ্যারাইজ হবে সেটাকে মেকআপ করবে কোথা থেকে? তখনও তো আবার বিজনেসের থেকে ক্যাপিটালটা দিয়ে মেকআপ করতে হবে, তাহলে তো বিজনেস আর করা যাবে না। এই কারণে ভবিষ্যতে কোনো একটা ঘটনার থেকে কোনো একটা খরচ ক্ষতি তৈরি হলে সেটাকে মেকআপ করার জন্য এখনই একখানা ফান্ড তৈরি করা হচ্ছে, যার জন্য নাম হচ্ছে কন্টিনজেন্সি রিজার্ভ। কন্টিনজেন্সি কথাটার মানে হচ্ছে, কন্টিনজেন্ট কথাটার মানে হচ্ছে ভবিষ্যতে কোনো একটা ঘটনা হওয়া আর না হওয়ার ওপর ভিত্তি করে কোনো একখানা খরচ তৈরি হওয়া না হওয়াটা নির্ভর করে। যেমন একটা এক্সাম্পল দিই, ধর আজকে তোদের কোনো একখানা কারোর সাথে কোর্টে কেস চলছে, ঠিক আছে? যদি কোর্টের ওই কেসটা তুই হেরে যাস, কোর্টে যে কেসটা চলছে যদি হেরে যাস, তাহলে কোর্টে থেকে অর্ডার কি আসবে? তোমাকে এটা দিতে হবে, কম্পেনসেট করতে হবে, ঠিক আছে? আর যদি জিতে যাস তাহলে কম্পেনসেট করতে হবে না। তার মানে তোকে দিতে হবে কি হবে না সেটা নির্ভর করবে ভবিষ্যতের কোনো একখানা ঘটনা ঘটা বা না ঘটার উপরে। কথাটা বুঝতে পারলি? তখন এই ধরনের সিচুয়েশনসগুলোকে বলা হয় কন্টিনজেন্ট। বুঝতে পেরেছিস? তো সেই ধরনের ঘটনার জন্য যে ফান্ডটা আমরা মেনটেন করে থাকি সেটাকে বলা হয় কন্টিনজেন্সি রিজার্ভ বা কন্টিনজেন্সি ফান্ড। বুঝতে পেরেছিস? আরেকবার বলি, তার মানে ভবিষ্যতের কোনো ঘটনা হওয়া আর না হওয়ার ওপর যখন ভিত্তি করে তোর কোনো একটা লাইবিলিটি অ্যারাইজ হওয়া আর না হওয়াটা নির্ভর করবে, এবং সেটার জন্য আগে থেকেই যে ফান্ডটা তুমি তৈরি করে রাখবে সেই ফান্ডটাকেই বলা হবে কন্টিনজেন্সি রিজার্ভ। কথাটা বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে কন্টিনজেন্সি রিজার্ভ 2500 বোঝা গেল। এবার তোদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, তোদের তিনজনের ক্ষেত্রে বলি, যে দাদা আমি যদি টাকাটা আলাদাভাবে সাইডে সরিয়ে রেখে দিই তাহলে এটা আমার দিক দিয়ে দায় কেন? আজকে একটা ফার্ম নিজের টাকা সরিয়ে রেখে দিচ্ছে ভবিষ্যতের কোনো একটা পার্টিকুলার কাজ করার জন্য, তাহলে আমি আমার টাকা সরিয়ে রেখে দিলাম, এটা আমার কাছে একটা লাইবিলিটি। এইটা কেমন একটা কথা হলো? অর্থাৎ আমার মানি ব্যাগের মধ্যে একটা টাকা আছে, সেই টাকাটাকে সরিয়ে আমি হয়তো ডান পকেটের মধ্যে রাখলাম মানি ব্যাগ থেকে বার করে, তো এটা আমার লাইবিলিটি হয়ে গেল, এটা আমার দায় হয়ে গেল। নর্মাল কনসেপ্ট তো না বলে, কিন্তু এইখানে তো তাই দেখা যাচ্ছে কন্টিনজেন্সি রিজার্ভ তৈরি করছে, লাইবিলিটি হয়ে যাচ্ছে। এটা কেন? এর পেছনে যুক্তি, ধর তোর ফোনের পেছনে ইমার্জেন্সি ফান্ড হিসেবে রয়েছে 100 টাকা, ঠিক? এইবার যদি তোর কোনো একটা বন্ধু বলে আচ্ছা খাওয়া না রে, এবার তুই বলবি আমার কাছে নেই, হতেই পারে স্বাভাবিকভাবে নেই। তখন যদি সিনজিনি বলো ওই তো তোর ফোনের পেছনে 100 টাকা, তখন তুই কি বলবি? এইখান থেকে খাওয়ানো যাবে না, বলবি কি না? এইখান থেকে খাওয়ানো যাবে না, এটা হচ্ছে আমার ইমার্জেন্সি ফান্ড। অর্থাৎ এইটাকে তুই ধরেই রেখেছিস যে যখন নাকি এমন কোনো দুর্ঘটনা ঘটবে যে হয়তো আমার পার্সটা চুরি হয়ে গেল বা পার্সটা কোনো জায়গায় পড়ে গেল বা টাকা বাড়ির থেকে নিতে ভুলে গেলাম, তখন এই টাকাটাই কিন্তু আমাকে হেল্প করবে নর্মাল সিচুয়েশনসে ফিরে আসার জন্যে। তো তার মানে এই টাকাটাকে আমি তুলে রেখেছি ওই পারপাসেই খরচ করার জন্য। কথাটা বুঝতে পারলি? তো যখন কোনো একখানা টাকা আমার কাছে থাকে এবং সেটা একটা পার্টিকুলার উদ্দেশ্য পূরণ করার জন্য থাকে, তখন সেই টাকাটাকে কখনোই আমি বলতে পারি না এটা আমার কাছে নর্মাল একটা টাকা, এটাকে আমি বলবো কি এটা একটা আমার কাছে লাইবিলিটি। কারণ এইটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে ওই ধরনের ঘটনা যদি ঘটে যায় তাহলে কিন্তু সেখান থেকে আর আমি বেরিয়ে আসতে পারবো না। কথাটা বুঝতে পারলি? এই কারণেই যখন একখানা বিজনেস টাকাগুলোকে সরিয়ে রাখে কোনো একটা রিজার্ভ বা ফান্ড মেনটেন করার মাধ্যমে, সেটা বিজনেসের পয়েন্ট অফ ভিউতে কী হয়ে যায়? একটা লাইবিলিটি হয়ে যায়। কেন? কারণ একটা পার্টিকুলার পারপাসে সেটাকে খরচ করতে হবে, তাই। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? নেক্সট, আর আমাদের মুভমেন্ট কীরকম হবে? ইউ শেপ এইভাবে করলাম,
তারপর এইভাবে পড়বো, তারপর আমরা এই যে অ্যাডজাস্টমেন্টসগুলো আছে সেই অ্যাডজাস্টমেন্টসগুলো পড়ে যে যে অ্যাকাউন্টসের সাথে অ্যাডজাস্টমেন্টস আছে সেগুলোকে টিক করে দেবো। ঠিক আছে, কী আছে, ফার্নিচার, বিল্ডিং, মেশিনারি, ডেটাস, প্রভিশনস। ডেটাসের থেকে মোটামুটি ধরা হচ্ছে যে 9,400 টাকা টোটাল ডেটাস আছে, তার মধ্যে 400 টাকা নাও পেতে পারে, এই জন্য আমরা একটা প্রভিশনস ক্রিয়েট করলাম। তারপর হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স, হতেই পারে ইন্স্যুরেন্সটাকে আমরা আগের থেকেই পেমেন্ট করে রেখে দিয়েছি, তার জন্য এটা একটা অ্যাসেট। তারপর হচ্ছে স্টক ক্যাশ। ঠিক আছে, এইবার পড়ে নিই এখানে কি আছে। Raman is admitted as a new partner introducing a capital of 16,000. রামান একজন নতুন পার্টনার যে আসছে 16,000 টাকা ক্যাপিটাল নিয়ে। The new profit sharing ratio is decided as 5:3:2. নতুন রেশিও কত? 5:3:2। আর পুরনো রেশিও কত? 3:2। আমাদের নর্মালি এই ধরনের অঙ্কেতে কটা রেশিও থাকে? 3টে রেশিও, একটা ওল্ড, একটা নিউ, আর একটা স্যাক্রিফাইসিং। ভেরি গুড। Raman is unable to bring any cash for goodwill. রামান গুডউইল বাবদ যে টাকাটা ওর আনার কথা ছিল সেটাও আনতে পারেনি। ওকে কি ছেড়ে দেবে পুরনো যে পার্টনার্সগুলো রয়েছে রাজেশ আর রবি? নো, ওর ক্যাপিটালের থেকে টাকাগুলোকে কেটে ওরা ওদের মতন করে নিয়ে নেবে। কথাটা বুঝতে পেরেছিস? আচ্ছা, সো it is decided to calculate the amount of goodwill on the basis of Raman's shares in the profit. এই কারণেই বলেছে রমনের যতটা শেয়ার অফ প্রফিট রয়েছে সেটার উপরে বেস করে গুডউইলটাকে ক্যালকুলেট করতে হবে। অ্যান্ড ক্যাপিটাল কন্ট্রিবিউটেড বাই হিম, আর ও যতটা ক্যাপিটাল দিয়েছে যতটুকুনি ওনারশিপ পাওয়ার জন্যে সেইটার ওপর ভিত্তি করে গুডউইলের ভ্যালু কত সেটা তোমাদের ক্যালকুলেট করে দেখাতে হবে। যেমন এই যে আমরা অঙ্কটা করেছিলাম সেই অঙ্কের মধ্যে গুডউইলের ভ্যালু দিয়ে দিয়েছিল, কিন্তু এখানে গুডউইলের ভ্যালু দেয়নি। এখানে গুডউইলের ভ্যালুটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কিসের ওপর ভিত্তি করে? যেই পার্টনারটা আসছে তার যে শেয়ার অফ প্রফিট কতটুকুনি সে ওনারশিপ পাচ্ছে এবং তার জন্য তাকে কতটুকুনি ক্যাপিটাল দিতে হচ্ছে। ঠিক আছে, সেইটার ওপরে ভিত্তি করে গুডউইলটা ক্যালকুলেট করতে হবে। তারপর যেরকমভাবে আমরা ট্রিটমেন্ট করি সেইভাবে করে দেবো। ফলোয়িং রিভ্যালুশনস আর মেড, এই ধরনের রিভ্যালুশনসগুলো করতে হবে। ফার্স্ট কি? স্টক টু বি ডিপ্রিসিয়েটেড বাই 5%। স্টকটাকে 5% দিয়ে কমাতে হবে, যেহেতু বাই আছে স্টকটাকে 5% দিয়ে কমাতে হবে। অর্থাৎ স্টকের ওপর 5% চার্জ করবো, যেই অ্যামাউন্টটা আসবে সেটাই রিভ্যালুশনস অ্যাকাউন্টে আসবে। আর আমরা জানি যে যখন আমরা এই ধরনের পার্টনারশিপের অঙ্কগুলো করব, যেই অ্যাকাউন্টগুলো রিভ্যালুশনস অ্যাকাউন্টে আসবে সাথে সাথে সেগুলো কোথায় এসে পড়বে? নিউ ব্যালেন্স শিটের মধ্যে এসে পড়বে। ঠিক আছে, লেট করলে একদমই চলবে না, তাহলে কিন্তু ভুলভাল হয়ে যাবে। তাই এখানে স্টকে টিক করে দে। ঠিক, নেক্সট আর কি? প্রভিশন ফর ডাউটফুল ডেট টু বি মেড অ্যাট 500। বলছে পিবিডিডি 500 টাকা দিয়ে তৈরি করতে হবে বা মেনটেন করতে হবে। আর এখানে পিবিডিডি অলরেডি তৈরি করা আছে কত? 400 দিয়ে। তার মানে আরও কত দিয়ে তৈরি করতে হবে? 100 দিয়ে। ভেরি গুড। ঠিক আছে, আরও 100 দিয়ে বাড়াতে হবে। ঠিক আছে, তাই আমি এখানে টিক করে দিলাম। ঠিক আছে, নেক্সট ফার্নিচার টু বি ডেপ্রিসিয়েটেড বাই, ফার্নিচারের ভ্যালু 10% দিয়ে কমবে। তাহলে আবার ফার্নিচারে টিক করে দিই। নেক্সট বিল্ডিং আর ভ্যালুড অ্যাট 40,000। বলছে বিল্ডিং এর ভ্যালু আগে যতই থাকুক না কেন, রিভ্যালুশন করার পর বিল্ডিং এর ভ্যালু কত এসে দাঁড়িয়েছে? 40,000। তাহলে দেখি বিল্ডিং এর ভ্যালু কত আছে। বিল্ডিং এর ভ্যালু আছে 35,000। 35,000, তার মানে 5,000 টাকা দিয়ে বেড়ে গেছে। তাহলে এখানে টিক করে দিলাম। তাহলে এইখানে যা যাবতীয় কিছু অ্যাডজাস্টমেন্টসগুলো করার সেগুলো আমরা টিক করে দিলাম। এবার আমরা সংস্থা মুভ করব। ঠিক আছে, এবার দেখি কি বলা আছে। শো দ্য নেসেসারি লেজার্স অ্যাকাউন্টস অ্যান্ড ড্র দ্য ব্যালেন্স শিট অফ দ্য নিউ ফর্ম। এবার বলছে যেই লেজার্স অ্যাকাউন্টসগুলো তৈরি করার ব্যাপার আছে সেগুলোকে তৈরি করো এবং নতুন একটা ব্যালেন্স শিট তৈরি করো। তাহলে যেই লেজার্স অ্যাকাউন্টগুলো দরকার আছে, কি কি দরকার আছে? একটা হচ্ছে কি আমাদের রিভ্যালুশনস অ্যাকাউন্ট, আর হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই দুটোরই তৈরি করার দরকার আছে। আর আমরা জানি যখন একটা নতুন ফর্ম নতুনভাবে কন্টিনিউ করে রেসে নাবে দৌড়ানো স্টার্ট করে, তখন কি থাকে? নতুন এখানে ব্যালেন্স শিট তৈরি করতে হয়। তাই নতুন এখানে ব্যালেন্স শিট তৈরি করে দিতে হবে। এই তো শেষ।